আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন, যদি আমেরিকা কখনো ইরানের স্থলপথে আক্রমণ চালায়, তাহলে ঠিক কি হতে পারে? অনেকেই হয়তো ভাবেন, আরে এটা তো আরেকটা ইরাক যুদ্ধের মতোই হবে। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব পরিস্থিতিটা আসলে সম্পূর্ণ ভিন্ন। সোর্স ম্যাটেরিয়াল বলছে এটা আমেরিকার জন্য একটা ভয়াবহ ফাঁদ হয়ে উঠতে পারে। চলুন এই জটিল বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই যে ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তা হল ২০০৩ সালের ইরাকের সাথে ইরানকে মেলানো। দুটো দেশ এক নয়, পরিস্থিতিও এক নয়। আমাদের সোর্স পরিষ্কার বলছে ইরান কোনোভাবেই আরেকটা ইরাক নয়। আর ইরানে একটা স্থল আক্রমণ, ওটা শুরু থেকেই আসলে ব্যর্থ হতে বাধ্য। কিন্তু কেন? এর পেছনে অনেকগুলো বড় বড় কারণ আছে, যেগুলো আমরা এখন এক এক করে দেখব। তো প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় যে বাধা, সেটা হলো ইরানের ভূগোল। যে কোনো আক্রমণকারী শক্তির জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো। শুধু যে দেশটা অনেক বড় তাই নয়, এর ভূখণ্ডটাই এমনভাবে তৈরি যা যে কোনো আক্রমণকে অসম্ভব কঠিন করে তুলবে। একটু তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ভাবুন তো, ২০০৩ সালে ইরাক আক্রমণ করতে প্রায় ১.৫ লক্ষ সৈন্য লেগেছিল। কিন্তু ইরান, আয়তনে বলুন, জনসংখ্যায় বলুন, ইরাকের চেয়ে প্রায় ৩ গুণ বড়। আর সামরিক সক্ষমতার কথা তো বাদই দিলাম। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইরাকের পুরনো রণকৌশল এখানে একদমই খাটবে না। আমেরিকার সামরিক পরিকল্পনাকারীরা নিজেরাই কিন্তু এটা স্বীকার করেন। তাদের মতে ইরানকে যদি দখল করে নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে কম করে হলেও ৫ লক্ষ সৈন্য লাগবে। ভাবা যায় ব্যাপারটা? এই বিশাল সংখ্যক সৈন্যকে যুদ্ধের আগে এক জায়গায় জড়ো করাটাই তো একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল সৈন্যবাহিনীকে জড়ো করার মতো জায়গাটা কোথায়? ইরাক? তারা তো এখন ইরানের খুবই ঘনিষ্ঠ মিত্র। তারা নিজেদের মাটি ব্যবহার করতেই দেবে না। এমনকি আমেরিকার ন্যাটো মিত্র তুরস্ক, তারাও কিন্তু এই সংঘাতে জড়াতে একদমই রাজি নয়। আর উপসাগরীয় দেশগুলোর কথা কি বলবো? তারা প্রকাশ্যে নিরপেক্ষ থাকলেও ভেতরে ভেতরে ভয়ে শেষ। আচ্ছা, ধরুন সৈন্য জড়ো করা গেল, কিন্তু এই ৫ লক্ষ সৈন্যের জন্য খাবার, অস্ত্র আর জ্বালানি, সেটা সরবরাহ করা হবে এক চলমান দুঃস্বপ্ন। হাজার হাজার মাইল লম্বাই সাপ্লাই লাইনের উপর দিন-রাত ইরানের মিসাইল আর ড্রোনের হামলা চলতেই থাকবে। শুধু তাই নয়, ইরানের ভূখণ্ডটা নিজেই যেন একটা প্রাকৃতিক দুর্গ। জাগ্রস আর এলবুর্জ পর্বতমালার ৪,০০০ মিটারেরও বেশি উঁচু সব শৃঙ্গ, তার সাথে সরু সরু গিরিপথ, এগুলো আক্রমণকারী সেনাদের জন্য সাক্ষাৎ মৃত্যুফাদ। আর গত ২০ বছর ধরে ইরানি বাহিনী ওরা প্রতিটি সম্ভাব্য অ্যাম্বুশ পয়েন্টে অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে, আর বিশাল বিশাল সব ভূগর্ভস্থ বাংকার তৈরি করে বসে আছে। ভৌগোলিক বাধা তো গেল, এবার চলুন দ্বিতীয় বড় চ্যালেঞ্জের দিকে যাই, রাজনৈতিক ঐক্য। দেখুন, একটা যুদ্ধ তো শুধু মাঠে লড়া হয় না, তাই না? দেশের মানুষের মনেও লড়তে হয়। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা একটা বড় ধরনের সংকটের মুখোমুখি হবে। যখন আমেরিকান সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যাবে, তারা নিজেদেরকে একটা প্রশ্ন অবশ্যই করবে, আমরা ঠিক কার জন্য জীবনটা দিচ্ছি? সোর্স বলছে সৌদি আরব বা ইসরায়েলের মতো দেশকে রক্ষা করার জন্য আমেরিকান সৈন্যদের জীবন বাজি রাখার পেছনে কোনো শক্তিশালী কারণ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর যখন মিশনের উদ্দেশ্য নিয়েই মনে প্রশ্ন জাগে, তখন কিন্তু মনোবল ভেঙে পড়তে একদমই সময় লাগে না। শুধু যে যুদ্ধক্ষেত্রেই মনোবল ভাঙবে তা নয়, খোদ আমেরিকার ভেতরেই শুরু হবে তুমুল প্রতিবাদ। ধারণা করা হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে, তা ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রতিবাদকেও ছাড়িয়ে যাবে। দেশের মানুষই যখন যুদ্ধের বিরুদ্ধে থাকে, তখন সৈনিকদের মনোবল ধরে রাখাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই রাজনৈতিক ভাঙ্গনটা ঠিক কিভাবে ঘটবে তার একটা চিত্র দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই জনরোষ বাড়বে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাই প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করা শুরু করবেন, আর গোয়েন্দা সংস্থাগুলো থেকে একের পর এক গোপন তথ্য ফাঁস হতে থাকবে, যা কিনা পুরো যুদ্ধটাকেই ভেতর থেকে পঙ্গু করে দেবে। এবার আসি তৃতীয় সমস্যায়। অনেক সময় মিত্ররাই কিন্তু সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। আর এই যুদ্ধটাও খুব দ্রুত একটা ভয়াবহ আঞ্চলিক বিশৃঙ্খলায় রূপ নিতে পারে। ইরান কিভাবে এর জবাব দেবে? আমেরিকা আক্রমণ করলে ইরান সরাসরি ইসরায়েলের জলের পরিকাঠামোতে হামলা চালাবে, যেমন ধরুন ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে। এর ফলে কি হবে? ইসরায়েলের তীব্র গণ অসন্তোষ তৈরি হবে। আর তখন আমেরিকাতে থাকা ইসরায়েলপন্থী লবি কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। ফলে আমেরিকার যুদ্ধপন্থী জোটটা ভেতর থেকেই ভেঙে পড়বে। আরেকটা বড় ভুল হতে পারে কুর্দিদের উপর ভরসা করা। আমেরিকা হয়তো ভাববে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে মিত্র বানিয়ে ফেলি, কিন্তু কুর্দিরা যখন দেখবে যে আমেরিকান আক্রমণ ব্যর্থ হচ্ছে, তখন তারা নিজেদের স্বার্থে ইরানের পক্ষ নিতে এক মুহূর্তও দেরি করবে না। ফলাফল, আমেরিকান সৈন্যরা সোজা গিয়ে ওত পেতে থাকা অ্যাম্বুশের ফাঁদে পড়বে।
তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। যদি সবাই জানে যে এই যুদ্ধ জেতা প্রায় অসম্ভব, তাহলে এই যুদ্ধটা শুরু হওয়ার সম্ভাবনায় কেন আছে? এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আমাদের সোর্স কিন্তু একটা ভিন্ন এবং বেশ ত্রিজনক চিত্রের দিকেই ইঙ্গিত করছে। এর পেছনের মূল চালিকার শক্তি হিসেবে বলা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা। সোজা বাংলায় বলতে গেলে একটি দেশের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে এক অশুভ আঁতাত। এরা যুদ্ধ থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হয় এবং এদের স্বার্থেই যুদ্ধটাকে জিয়ে রাখা হয়। সোর্সের অর্থনৈতিক তত্ত্বটা বেশ চমকপ্রদ। তত্ত্বটা হল, সরকার যখন মুদ্রাস্ফীতি এড়াতে অতিরিক্ত টাকা ছাপায়, তখন সে বাড়তি টাকা অর্থনীতি থেকে সরিয়ে ফেলার জন্য যুদ্ধ নাকি একটা নিখুঁত উপায়। একটু ভেবে দেখুন, যখন একটা $1 বিলিয়ন মিসাইল তৈরি করে ছোড়া হয় বা একটা ট্যাঙ্ক ধ্বংস করে ফেলা হয়, তখন ওই টাকাটা কিন্তু হাওয়ায় মিলিয়ে যায়। এটা অর্থনীতিতে কোনো উৎপাদনশীল কাজে লাগে না, কিন্তু প্রতিরক্ষা কোম্পানিগুলোর পকেট ঠিকই ভর্তি করে। আর এই পুরো সিস্টেম থেকে লাভবান হয় কারা? সমাজের অভিজাত শ্রেণী আর বড় বড় প্রতিরক্ষা ঠিকাদাররা। কিন্তু এর আসল মূল্যটা দিতে হয় কাদের? সাধারণ সৈন্য আর করদাতাদের, তাদের জীবন আর তাদের টাকা দিয়ে। সত্যি বলতে, যারা এই যুদ্ধের আগুন লাগায়, তাদের গায়ে আঁচটুকুও লাগে না। সবশেষে আমরা যদি ভূগোল, লজিস্টিক্স এবং রাজনীতি সবকিছু মিলিয়ে দেখি, তাহলে একটাই উপসংহারে আসা যায়: ইরানে আক্রমণ আমেরিকার জন্য একটি ভয়ঙ্কর ফাঁদ। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল, আমেরিকা হয়তো জেনে শুনেই সেই ফাঁদে পা দিতে চলেছে, কারণ পর্দার আড়ালে থাকা কিছু শক্তি হয়তো সেটাই চায়। এখন প্রশ্ন হল, ইতিহাস থেকে আমরা কি আদৌ কোনোদিন কিছু শিখব? তো বন্ধুরা, আমার আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।